প্রলয়ঙ্করী হেরিকেন হুদহুদ ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। হেরিকেনটি রোববার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় আঘাত হানতে পারে। এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 180 কিলোমিটার হতে পারে। তবে বাংলাদেশে আঘাত না হানলেও উপকূলীয় এলাকায় 3 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম জানান, হুদহুদের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে দিনভর বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নদী বন্দরগুলোতে 2 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল ওয়াজেদ জানান, হুদহুদের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় জেলাগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ফাহিম মুনায়েমের রিপোর্ট। পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত তীব্র ঘূর্ণিঝড় হুদহুদ হেরিকেনের প্রবল শক্তি নিয়ে ধেয়ে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার দিকে। রোববার দুপুরে এটি উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে। ভারতের উড়িষ্যা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এবং বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে 800 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে। সেন্টারটা বাংলাদেশ থেকে অনেক দূরে, প্রায় সেন্টার হচ্ছে 875 কিলোমিটার দূরে খুলনা থেকে। আর উড়িষ্যা থেকে সেন্টার হচ্ছে উড়িষ্যা, অন্ধ্র এসব জায়গা থেকে 350-400 কিলোমিটারের মধ্যে এই এলাকাগুলি আছে। উপকূল অতিক্রম করার সময় সর্বোচ্চ বাতাস 180 থেকে 85 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হুদহুদের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত সহ জলোচ্ছ্বাস বৃদ্ধি পাচ্ছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম। এর প্রভাবে বাংলাদেশের যা ঘটে সেটা হলো বাংলাদেশে বৃষ্টিপাত হবে কিছু, বাংলাদেশের এলাকাগুলিতে উপকূলীয় এলাকাগুলিতে জলোচ্ছ্বাস হবে 1 থেকে 3 ফিটের মতো। আর বাতাস কিছু হবে, যে পরিমাণ বাতাস হবে সেটা ঝড়ের কোনো বাতাস নয়, এটা বর্ধিত অংশের কিছু বাতাস। উপকূলীয় জেলাসমূহের মানুষদেরকে ঘূর্ণিঝড় হুদহুদ পরিস্থিতি মোকাবেলায় করণীয় এবং নিরাপদ স্থানে অবস্থান করার জন্য সতর্কতা প্রস্তুতিমূলক ব্যবস্থার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। প্রায় 50,000 ভলান্টিয়ার দ্বারা উপকূলীয় পূর্বাঞ্চলে, দ্বীপাঞ্চলে আমরা জনগণের কাছে মেসেজ দিয়েছি এবং তারাও সেখানে সক্রিয়ভাবে কাজ করছে। জনগণকে এই সাইক্লোন সম্পর্কে অবহিত রাখা, জলোচ্ছ্বাস সম্পর্কে অবহিত রাখা এবং জেলে সম্প্রদায়গুলোকে তারা জানিয়ে দিচ্ছে যে তারা যেন নিরাপদ স্থানে চলে আসে। ফাহিম মুনায়েম, মাই টিভি, ঢাকা। পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে রাষ্ট্রপতির সইয়ের পরপরই। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এই কথা বলেন। তবে কবে কোন প্রক্রিয়ায় লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হচ্ছে তা স্পষ্ট করেননি সচিব। এই সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, জানিয়েছেন। এখানে নতুন করে তো কিছু আমার বলার নাই, আপনারা জেনেছেন। সামারি রেডি করেছি কি করব সেটা বড় কথা নয়। সামারিটি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হতে হবে, আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে। সেই অনুমোদনের পরেই প্রজ্ঞাপন জারি হবে। এদিকে আব্দুল লতিফ সিদ্দিকীর বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী বীর উত্তম। সকালে জাতীয় প্রেস ক্লাবে পরিবারের সদস্য হিসেবে কাদের সিদ্দিকী ব্যক্তিগতভাবে সংবাদ সম্মেলনে এই ক্ষমা প্রার্থনা করেন। এই সময় কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগও লতিফ সিদ্দিকীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত লেগেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আমি এসেছি। আমার বড় ভাই হিসেবে যদি তিনি ক্ষমা প্রার্থনা না করেন, তিনি যদি অটল থাকেন, তার আইনানুগ বিচার হবে, যা হবার তাই হবে। আব্দুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে কেন দেশে ফিরিয়ে আনা হলো না, দেশবাসী তা জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আর প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেছেন, শুধু আওয়ামী লীগ ও মন্ত্রিপরিষদ থেকে বাদ নয়, সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার ও গ্রেফতার করে লতিফ সিদ্দিকীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা ফোরাম। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, হজ ও তাবলিগ জামাত নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর আপত্তিকর মন্তব্যের দায়ভার সরকারকে নিতে হবে। ইন্টারপোলের মাধ্যমে তো বাংলাদেশের বহু অপরাধী যারা বাইরে আছে তাদেরকে আনা হয়,
কেন মাননীয় মন্ত্রী লতিফ সিদ্দিকীকে তার মাধ্যমে এনে সুবিচার করা হবে না, জাতি এটা জানতে চায়। ধর্মকে অবমাননা করে বক্তব্য দেয় লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি জানান বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। তাকে আজকে শুধু সভাপতির মণ্ডলীর সদস্য পদ থেকে বহিষ্কার করা চলবে না, এই অবৈধ সংসদ সদস্য পদ থেকেও তাকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ আজকে এই মুহূর্তে তাকে যেখানে থাকুক তাকে এনে আইনের আওতায় বন্দী করা উচিত বলে আমি মনে করি। শিশুকন্যা। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকার বিরোধী দলের নেতাদের রক্ত জড়ানোর খেলায় মেতে উঠেছে। পানিতে ডুবন্ত মানুষ খড়কুটা আশ্রয় করে বেঁচে থাকতে চায়। ভোটারবিহীন এই সরকার তাই হত্যা, গুম ও মিথ্যার উপর ভিত্তি করে টিকে থাকতে চাচ্ছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। পরিণতি। বাংলাদেশের সরকার নিয়ে খালেদা জিয়া ও মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা মৌলবাদী ও জঙ্গিবাদের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখছেন বলে মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর সেগুন বাগিচায় এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, মধ্যবর্তী নয়, মেয়াদ পূর্ণ করে 2019 সালেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকারে বিএনপির ঠাঁই হবে না। সরকার উৎখাতের কথা বলেন, সরকারের পতনের কথা বলেন, মধ্যবর্তী নির্বাচনের কথা বলেন। যেই কথাগুলো বলেন সরকারের বিরুদ্ধে যে বিষোদ্গার, এই বিষোদ্গার ওই জঙ্গিবাদ, তালেবান, ওই মৌলবাদী শক্তির মুখপাত্র হিসাবেই তাদের কথাবার্তা, তাদের উচ্চারণ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি জামাত অনেকদিন থেকেই শুধু আন্দোলনের হুঙ্কার দিয়ে যাচ্ছে, কিন্তু আন্দোলন দাঁড় করাতে পারছে না। যে আন্দোলন জনগণের সম্পৃক্ততায় হয় না সে আন্দোলন আন্দোলন না। দুপুরে ঠাকুরগাঁওয়ের সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। জ্বালাও পোড়া ও ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আন্দোলন করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশে এমন কোনো সিচুয়েশন হয়নি যেটা মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। আর নির্বাচন একটা ফর্মুলা, সেই অনুযায়ী নির্বাচন হয়ে এই দেশে 5 বছর যারা নির্বাচিত হয়েছে তারা দেশ শাসন করবে, এটাই নিয়ম, সেটাই। সমুদ্র সীমা সংরক্ষণ ও এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে নৌবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের নেভাল বার্থে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওসমানের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 2030 সালের মধ্যে নৌবাহিনীকে আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হবে বলে জানান শেখ হাসিনা। রিটন মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি জয়নুল আবেদিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 4 বছর নিয়োজিত থেকে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ওসমানকে প্রদান করা হলো ন্যাশনাল স্ট্যান্ডার্ড পদক। চট্টগ্রামের নেভাল বার্থে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ও ভারসাম্যপূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। দেশের জলসীমা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্রে জলদস্যুতা প্রতিরোধে নৌবাহিনীর সদস্যদের সর্বদা সতর্ক থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় নৌবাহিনীকে শক্তিশালীকরণ ও সমুদ্র সীমানা নির্ধারণের বিষয়ে 1974 দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট প্রণয়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি, নিউজ ডেস্ক। প্রাণচঞ্চল হয়ে উঠছে রাজধানী ঢাকা। কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। রোববার থেকে স্কুল কলেজ শুরু হতে যাওয়ায় ঢাকামুখী মানুষের এই চাপ। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে যাত্রীরা। বিজন কুমার দাসের রিপোর্ট, ক্যামেরা ছিলেন তাপস কর্মকার শিশির।
পরিবার পরিজনের সাথে ঈদ ও পূজার ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে নগরবাসী। দক্ষিণাঞ্চলে মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম লঞ্চগুলোতে ফিরে আসা যাত্রীদের উপচে পড়া ভিড়। যদিও সরকারি অফিস আদালত আগে খুলেছে, কিন্তু রোববার স্কুল কলেজ শুরু হয় ফিরে আসা যাত্রীদের এই চাপ। ছুটি শেষ হয়ে গিয়েছে, কর্মস্থলে ফিরতে হবে, সেই জন্যই ফেরা।